আচার্য কন্ট্যাক্ট নাম্বার 84 205 নিচে দেওয়া হচ্ছে। এমন যদি হয় ভিডিওটা প্রথম দেখছো তাহলে এটা আমার রিকোয়েস্ট যে প্রথমে আমার চ্যানেলে যাও, ওখানে গিয়ে ভিডিও অপশনটা উপরে ক্লিক করো এবং এই ভিডিওর নিচে কে লোগোটাকেও ক্লিক করো। মানে মোদ্দা কথা হলো ভিডিওর নিচে যে কে লোগোটা, আমার ক্ষেত্রে কে লোগোতে ক্লিক করে একটা চ্যানেলে পৌঁছলে আমার চ্যানেলে, সেখানে যদি দেখো যে পরপর আমার ভিডিওগুলো ছাড়াও অন্যান্যদের ভিডিও আছে, তাহলে ওখানেও আবার কে লোগোটাতে ক্লিক করবে, তারপর ওপরে ভিডিও অপশনটাতে ক্লিক করবে। এইভাবে আমার চ্যানেলে পৌঁছতে পারবে। চ্যানেলে পৌঁছলে ওখানে পরপর উপর থেকে নিচে স্ক্রল করে যাবে, পেছনের ভিডিওগুলো দেখবে, মানে অনেক পুরনো ভিডিও। সেখানে আমি শাড়ি পরা, শাঁখা সিঁদুর পরা এবং হাজব্যান্ড মারা যাওয়ার পর সাদা শাড়ি পরা সবই আমি আপলোড করেছি। এবং এখনকার যে পরিবর্তনটা, এটা বুঝতে হবে যে জ্যোতিষী তান্ত্রিক হিসেবে এই লাইনে এত বছর থাকার দরুন যত দিন গেছে এই সিস্টেমে থাকাটা এবং নিয়মকানুন মেনে চলাটা, এতে হয় কি একটা মানুষের মধ্যে ইনক্লুডিং স্কিন কালার অবশ্যই, মানে সব কিছুতেই তার ভাগ্যের পরিবর্তন, তার পজিটিভিটি তার মধ্যে আসা, তার ভেতরটা যেহেতু পরিবর্তিত হতে থাকে, তার বাইরেও তার প্রভাবটা পড়ে, চেহারায় মুখের ছাপে পড়ে। তো এই লাইনে থাকার দরুন পরপর যে এই পজিটিভ জায়গাগুলো তোমরা নিজেরাই বুঝতে পারবে যে আগের আমার সাথে এখনকার আমার চেহারা থেকে শুরু করে অনেক কিছুতেই অনেক পার্থক্য আছে। তো এটাই বারবার চেষ্টা করেছি বোঝাতে, তোমাদের সাথে শেয়ার করতে, যে এই যে ভগবানের নাম ধরে থাকা বা তার জন্য 24 ঘন্টার মধ্যে আধ ঘন্টা বা 1 ঘন্টা তার জন্য দেওয়া, বা এই যে জ্যোতিষতন্ত্রের কিছু নিয়মকানুন মেনে চলা, এতে একটা মানুষের মধ্যে যে নেগেটিভগুলো সেগুলো যেহেতু সরে যায়, তো অটোমেটিক্যালি তার মধ্যে পজিটিভিটিটা আসতে থাকে। কিন্তু এটার মধ্যে একটা কনসিস্টেন্সি থাকতে হবে। মানে হলো তুমি আজকে মানলে, আবার দুদিন মানলে না, বিভিন্ন অজুহাতে বিভিন্ন সমস্যায় তুমি মানতে পারলে না বা মানলে না, আবার 7 দিন মানলে, আবার কোনো না কোনো কারণ দেখিয়ে তুমি ওটাকে ছেড়ে দিলে, বা তোমার কোনো ক্ষতি হলো তাতে তোমার মনে হলো জ্যোতিষতন্ত্রই এর জন্য দায়ী, তখন তুমি আবার অফ করে দিলে। আবার তুমি যার কাছ থেকে গাইডেন্স নিয়েছিলে, সে আমি হোক চাই অন্য কেউ, তখন বললে যে না আমি ভুল করে ফেলেছিলাম, আবার করব। এই যে অস্থির মানসিকতা যদি থাকে, আমি তো বলবো আমাকে সিলেক্ট করো না। কারণ এই অস্থির মানসিকতা, তোমায় হয়তো 5টা নিয়ম দিলাম, 5টার মধ্যে তুমি 3টে করছো, বাকি 2টো করছো না, অথচ এদিকে আমাকে হায়ার করেছো, তোমার কাজ করার জন্য আমাকে টাকা দিয়েছো, সেক্ষেত্রে তুমি 3টে করছো, বাকি 2টো করছো না বা করতে পারছো না। তুমি সেটা বলছো না, তুমি বলছো হ্যাঁ হ্যাঁ সব করছি, তো ওই 2টো তো করা হচ্ছে না। কিন্তু এটা মাথায় রাখতে হবে, জ্যোতিষবিদ্যাটা শুধুই বলে, জ্যোতিষী হিসেবে আমি তোমাদের শুধুই বলবো তোমার কানেকশনগুলো, কিন্তু তান্ত্রিক হিসেবে যখন তুমি আমাকে তোমার কোনো প্রবলেমের জন্য সিলেক্ট করছো, তখন এটা বুঝতে হবে যে আমি যেহেতু তোমার হয়ে কাজ করছি, এবং তখন তুমি যে ওই 5টা নিয়ম, ওটার মধ্যে যদি একটাও তুমি না করতে পারো বা ডিসকন্টিনিউ করো, তাহলে কিন্তু প্রবলেমটা তোমারই হবে এবং ভালো হওয়াটার চান্সেসটাও কমে যাবে। কারণ তন্ত্র জিনিসটা একটা পাওয়ারফুল সাবজেক্ট, ওটাকে ঠিকঠাক মতো ব্যবহার করতে পারলে উপকৃত হবে, আর ঠিকঠাক মতো ব্যবহার না করতে পারলে অপকৃত হবে, খারাপ হবে। গ্রহ নক্ষত্রের পজিশনগুলো যে বারবার চেঞ্জ হয়, এটা কিন্তু মানে গ্রহ নক্ষত্রের পজিশনের সাথে সাথে মানুষের লাইফেও অনেক পরিবর্তন হতে থাকে। তো আজকের সাবজেক্টটা হচ্ছে যে গ্রহদের রাশি পরিবর্তন এবং তার ফলাফল। ব্যাপারটা হচ্ছে অনেক জ্যোতিষী বলে যে ধরো কামিং মাসে, ধরো মে মাসে, ধরো রাহু, এখনকার পজিশনটা বলে দিই, এখন হচ্ছে তোমার শুক্র শনি হয়েছে কুম্ভে, এখানে এটা যদি মেষ ধরো,
এখান থেকে শুরু করি। মেষ, বৃষ, মিথুন। তো বৃষতে এখন বৃহস্পতি রয়েছে, রাহু রয়েছে মীনে, মানে মেষের দ্বাদশ ভাবে, মেষের একাদশ ভাবে রয়েছে শুক্র শনি। তো এই কজনকে নিয়েই কথাবার্তা বলবো। তো এটা হলো বর্তমানের পজিশন। এবার যখন রাহু এই মে মাসে যখন মীন থেকে কুম্ভে যাবে, মানে মেষ লগ্ন বা রাশি সাপেক্ষে একাদশে যাবে। তো এবার ধরো মেষের জ্যোতিষীরা কিভাবে বলে, মেষ লগ্ন বা রাশি সাপেক্ষে এরমভাবে বলতে পারে যে মেষ লগ্ন সাপেক্ষে রাহু এখন একাদশ ভাবে আছে বা যাবে, তার জন্য মেষের জন্য ভালো হবে, এরকমভাবে বললো। বা এটাও বলতে পারে জ্যোতিষীরা, মেষ রাশির একাদশে এখন রাহু, মানে যে সময়টা এই মেয়েতে রাহু যাবে, এখন রাহু মীনে আছে, যাবে একাদশ ভাবে, মেষ সাপেক্ষে একাদশ ভাবে। মেষের দ্বাদশ ভাব হলো পেছন দিকে হলো মীন, তার আগে হলো একাদশ ভাব হলো কুম্ভ। সবসময় লগ্ন বা রাশি থেকে অ্যান্টি ক্লকওয়াইজ কাউন্টিং হয়, আর গ্রহদের কাউন্টিংটাও সেভাবেই হয়, আর রাহু আর কেতুর কাউন্টিং ক্লকওয়াইজ হয়। তো আমি জ্যোতিষী হিসেবে বললাম রাহু মেষ সাপেক্ষে, মেষ লগ্ন বা রাশি সাপেক্ষে একাদশ ভাবে যাচ্ছে, কুম্ভে রাহু অবস্থান করবে, সেই জন্য মেষের সময় ভালো হবে। এবার মেষ রাশি মানে যে সময় এক একটা দিনে, মানে একদিনে তোমার 2 ঘন্টা বাদে বাদে লগ্ন চেঞ্জ হয়, আর রাশিটা হচ্ছে চন্দ্রের পজিশন, 12 ঘন্টা বাদে বাদে এক একটা তিথি হয়। তিথিটা কি, মানে চন্দ্র ধরো এখানে রয়েছে, তাহলে তোমার মেষ রাশি 12 ঘন্টা বাদে ওটা চন্দ্রের পজিশন চেঞ্জ হবে। তো এই যে 12 ঘন্টাতে যে তিথি চেঞ্জ হয় এবং চন্দ্র এইখানে 30 ডিগ্রি কভার করবে, তারপরে সে বৃষ রাশিতে যাবে। 30 ডিগ্রি কভারেজের পরই চন্দ্র মুভ করবে ঘরগুলো। তো যখন চন্দ্র যেখানে থাকছে সেটাকে রাশি বলে। এবার তুমি যখন জন্মালে সেখানে জ্যোতিষী ক্যালকুলেশন করবে, ডেট অফ বার্থ, প্লেস অফ বার্থ, টাইম অফ বার্থ দিয়ে তোমার লগ্নটা কি বেরোলো, এর মধ্যে কোনটা বেরোলো, আর চন্দ্রটা কোন পজিশনে আছে। চন্দ্র যদি এখানে থাকে তাহলে মেষ লগ্ন, মেষ রাশি, যাদের লগ্ন রাশি 1 তাদের লগ্ন চাঁদা বলে, আর যদি মেষ এখানে থাকে তাহলে বৃষ, এটসেট্রা এটসেট্রা। তো প্রথমে তোমাদের ঘরগুলোর সাথে একটু পরিচয় করিয়ে দিই, তারপর গ্রহদের মুভমেন্টটা নিয়ে বলি। এটা হলো মেষ, এর অধিপতি হলো মঙ্গল, লর্ড, মানে এই ঘরটার লর্ড হলো মঙ্গল। এটা হলো বৃষ, পরেরটা অ্যান্টি ক্লকওয়াইজ যাচ্ছি। এটা বৃষ, বৃষতে তোমার লর্ড হচ্ছে শুক্র। মিথুন, মিথুনের লর্ড হচ্ছে বুধ। কর্কট, কর্কটের লর্ড হচ্ছে চন্দ্র। সিংহ, সিংহের লর্ড হচ্ছে রবি। কন্যা, কন্যার লর্ড হচ্ছে বুধ। তুলা, তুলার লর্ড হচ্ছে শুক্র। বৃশ্চিক, বৃশ্চিকের লর্ড হচ্ছে মঙ্গল। ধনু, ধনুর লর্ড হচ্ছে বৃহস্পতি। মকর, মকরের লর্ড হচ্ছে শনি। কুম্ভ, কুম্ভের লর্ড হচ্ছে শনি। মীন, মীনের লর্ড হচ্ছে বৃহস্পতি। তাহলে এবার রাহুকেতু কোনো ঘরের লর্ড নয়, কিন্তু রাহুকেতু যে যে ঘরে থাকে ওই লগ্ন রাশির সাথে যদি রাহুর মিত্রতা না থেকে থাকে তাহলে রাহুকেতু খারাপ ফল দেয়, আর মিত্রতা থাকলে ভালো ফল দেয় অবস্থান বিশেষে। যেমন লগ্ন সাপেক্ষে ষষ্ঠে, তারা এভাবে বলি, ধরো কন্যা, কন্যার ষষ্ঠে 1 2 3 4 5 6, এই কন্যার ষষ্ঠে যদি রাহু থাকে তাহলে কন্যার জন্য সেই রাহু শুভ, সেই কন্যা লগ্ন বা রাশি শত্রুজয়ী হয়, মানে কেউ তার সাথে শত্রুতা করে পেরে উঠবে না। তো লগ্ন ঘরগুলো এবং তার অধিপতি লর্ডের কথা বললাম। এবার যেটাই ছিলাম যে ধরো
মেষ সাপেক্ষে রাহু একাদশে। রাহু একাদশে থাকলে অনেক টাকা হঠাৎ করে দেয়। একটা পয়েন্ট করে বলি, কারণ এক একটা কানেকশনের মানে এই একাদশ ভাবের অনেক রেজাল্ট আসতে পারে, তো আমি একটা ধরে বোঝানোর চেষ্টা করছি। এই একাদশ ভাবের রাহু আসা মানে সে মেষকে অনেক টাকা দেবে। এবার টাকা দিলে সেটা কিভাবে দেবে? ফাটকাভাবে দেবে। রাহু কখনো খাটিয়ে ভাজা ভাজা করে, যেরকম শনি করে, কারোকে টাকা দেওয়ার আগে তাকে যথেষ্ট যন্ত্রণা দিয়ে ভাজা পোড়া করে দেখে নেয় যে একে টাকা দিলে এ সঠিকভাবে ব্যবহার করতে পারবে কিনা। যদি শনি দেখে যে পারবে, তখন সে টাকা দেয় এবং সেই টাকাটা মার যায় না। তো রাহু যখন দেয়, রাহু সেটা বোঝে না, সে তাকে যেহেতু রাক্ষস ক্যাটাগরিতে ফেলা হচ্ছে, তো মানে নেগেটিভ ক্যাটাগরিতে ফেলা হচ্ছে, রাহু দেখবে যে ও আমার একে আমি টাকা দিলে আমার বশে চলে আসবে। এবার যখন সেই পাবলিকটা হঠাৎ করে ফাটকা টাকা, জুয়া এটসেট্রা, লটারিতে অনেক টাকা পেয়ে গেল, তখন সে স্বাভাবিকভাবে মিসইউজ করবে, কারণ তাকে তো যন্ত্রণা দিয়ে খাটিয়ে বা চেক করে টেস্ট করে রাহু টাকা দিচ্ছে না, সে হঠাৎ করে দিয়ে দিচ্ছে। তার রেজাল্ট হলো সেই পাবলিকটা উল্টোপাল্টা ব্যবহার করবে, নেগেটিভভাবে ব্যবহার করবে এবং গাড্ডায় পড়বে, দরকার হলে মরেও যেতে পারে। এবারে এই যে গ্রহের পরিবর্তন, এই যে রাহু এখানে যাবে, আমি জ্যোতিষী হিসেবে বললাম যে মেষ সাপেক্ষে মেষ রাশির জন্য এখন রাহু ভালো রেজাল্ট দেবে। এবার 10 জনের মধ্যে একজনের গ্রহ নক্ষত্রের পজিশন জন্মগতভাবে জন্মছকে এবং রাহুর পজিশন ভালো থাকার দরুন এই একজনের ভালো হলো, কিন্তু বাকি 9 জনের হলো না। তখন বাকি 9 জন বলবে জ্যোতিষী ভুলভাল বলছে। ব্যাপারটা তা নয়। রাহু একা যে এই পাবলিক মেষকে একাদশে গিয়ে ফল দেবে, কখন দিতে পারবে ভালো ফলটা, মানে টাকাটা কখন দিতে পারবে? যে কোনো 10 জন মেষ রাশিকে সে কিন্তু টাকা দেবে না। যে মেষ রাশির জন্মগত যে ছক, মানে ডেট অফ বার্থ, প্লেস অফ বার্থ, টাইম অফ বার্থ দিয়ে যে ছকটা বানানো হয়েছে, সেই ছকে যদি অন্যান্য গ্রহদের পজিশন ভালো থাকে, মানে সেই মেষ রাশি অ্যাজ এ কন্টেনার সে যদি তার মধ্যে একটু ভালোত্ব থেকে থাকে, মানে তার গ্রহদের পজিশন ভালো থেকে থাকে, তখন রাহু কিন্তু তাকে ভালোটা দেবে। এবার একটু আগে বললাম রাহু দেখবে না যে কাকে টাকাটা দিচ্ছে, পাবলিকটাকে দেখবে না, কিন্তু সে কন্টেনারটাকে দেখবে যে কাকে সে দিচ্ছে এবং অন্যান্যদের সাপোর্ট সেখানে রয়েছে কিনা। রাহু এমনিতে চোখ বন্ধ করে দেয়, নেগেটিভভাবেই দেয়, কিন্তু ভালো ফল পাওয়া এবং সেটাকে টিকিয়ে রাখা, মানে সেটা যে ভালো ফলটা লাইফে থাকবে, তার সেই ভালো ফলের ভালো কানেকশনের ফলটা পরবর্তীকালেও একজন ভোগ করবে, তার জন্য তার নিজেরও ভালো হওয়াটা দরকার আছে। এই জন্য আমি সবসময় বলি যে গ্রহরা যখন ঘর পরিবর্তন করে, তখন তার ভালো হতে পারে, হঠাৎ খারাপও হতে পারে। এবার সেই ব্যক্তিটি যখন কেউ আমাকে সিলেক্ট করছে তান্ত্রিক হিসেবে, আমি তাদের চেষ্টা করি গাইড করে করে এমন একটা জায়গায় এনে দিতে যাতে অ্যাজ এ কন্টেনার তার মধ্যে অনেকটাই পজিটিভিটি থাকে। তাতে কি হয়, গ্রহরা জন্মগতভাবে তার ভালো যদি নাও থাকে, তো গ্রহরা যখন ঘর পরিবর্তন করে তখন ভালো তার করতে না পারুক, খারাপটা যেন, খুব খারাপ যেন আমার কাস্টমারের না হয়। এই জন্য আমার কাস্টমারদের বা ক্লায়েন্টকে তৈরি করে দেওয়া যে কোনো পরিস্থিতিতে গ্রহদের যে পজিশনগুলো চেঞ্জ হয় ঘর বিশেষে, আমি জ্যোতিষী হিসেবে পাবলিকলি ভিডিওতে বললাম মেষ রাশি সাপেক্ষে মে মাসে রাহু কমে যাচ্ছে, ভালো, কিন্তু আমার ব্যক্তিগত কাস্টমারদের ক্ষেত্রে আমি কি করব? আমি তখন তাদের তৈরি করে দিতে থাকবো, শোনো এটা করতে থাকো, ওটা করতে থাকো, সেটা করতে থাকো। তাহলে কি হবে, অ্যাজ এ কন্টেনার সে একটা সলিড কন্টেনারে, মানে তার কন্টেনারের সলিডিটিটা বেড়ে যাবে এবং রাহু যখনই ঘরটা পরিবর্তন করবে তখন সে ভালো রেজাল্টটা অটোমেটিক্যালি ক্যাচ করে নেবে। এবার তার যদি জন্মছকে রাহু ভালো নাও থেকে থাকে, সে কিছুটা হলেও ভালোটা ক্যাচ করে নেবে। মনে করো এইভাবে ধরে আমি কতগুলো পয়সা ছুঁড়লাম,
এবার তোমাকে যদি আমি তৈরি করে দিই, তুমি দূরে থাকলেও লাফিয়ে একটা পয়সা তুমি ঠিকই ধরে নিতে পারবে। মানে তোমার যদি জন্মছকে তো ভালো নাও থেকে থাকে অন্যান্য গ্রহের পজিশন এবং রাহু ভালো নাও থেকে থাকে, তোমাকে তুমি যেহেতু অনেক আগে থেকে আমাকে ধরে রয়েছো অ্যাজ এ গাইড, স্পিরিচুয়াল গাইড বা তান্ত্রিক হিসেবে তোমার সাপোর্ট করার জন্য আমাকে ধরে রেখেছো, আমি তখন অবস্থা বুঝে তোমাকে তৈরি করে দিতে থাকবো যে এই সময়টায় রাহু কিন্তু পয়সা দেবে। এবার কিভাবে তুমি অনেক দূরে থাকার পরও কি করে জাম্প করে একটা পয়সা হলেও ধরতে পারবে, সেইটা তৈরি করে দেওয়াটাই আমার কাজ তান্ত্রিক হিসেবে, অর্থাৎ কোচ হিসেবে বা স্পিরিচুয়াল গাইড হিসেবে। তো যখন জ্যোতিষী বলছে যে মেষ সাপেক্ষে রাহু কুম্ভে যাচ্ছে একাদশভাবে, এখন মেষের জন্য শুভ, তার মানে ওই যত মেষ লগ্ন বা রাশি আছে সকলের এটা মনে করার কারণ নেই যে প্রত্যেকের সাথেই ভালো রেজাল্টটা হবে। মিনিমাম বেসিক জায়গাটা হচ্ছে ডিপেন্ড করবে তার জন্মগতভাবে গ্রহ নক্ষত্রের ছকটা কীরকম ছিল এবং সে কতটা নিজেকে তৈরি করেছে। নর্মাল মানুষ কি হয়, আমরা যারা স্পিরিচুয়াল লাইনে আছি, অনেক নিয়মকানুন মেনে চলি, আমাদের ম্যাটারটা একরকম। আর যারা নর্মাল সাধারণ মানুষ তারা স্বাভাবিক জীবনযাপনে এবং তাদের নর্মাল চিন্তাধারায় যেভাবে তারা চলে এসছে, ম্যাক্সিমাম ক্ষেত্রে আগেকার দিনে মা মাসিরা যা শিখিয়ে এসছে সেইভাবে চলতে গিয়ে অনেক কিছু বেসিক জায়গাগুলো কিন্তু তারা জানে না, যার জন্য ভুলভাল করে এই গ্রহদের যে পরিবর্তনের সুযোগটুকু কাজে লাগানো, এটা কিন্তু অনেকেই পারে না। তো গ্রহদের ঘর পরিবর্তন, যেমন বুধ একটা ঘর পরিবর্তন করছে, যদি বকরি না হয়ে থাকে বা কম্বাস্ট না হয়ে থাকে, রেট্রোগ্রেড বা কম্বাস্ট না হলে নর্মালি এই প্রত্যেকটা ঘর যেহেতু 30 ডিগ্রি করে ধরা হয়, টোটালটা 360 ডিগ্রি, তো 30 ডিগ্রি থেকে একটা 30 ডিগ্রি থেকে আরেকটা 30 ডিগ্রির মধ্যে বুধ যখন ঢোকে নর্মালি 18 দিন বাড়ে। এবার এই 18 দিনের কম বেশি হবে কখন, যখন সে মাঝখানে কম্বাস্ট হবে, অর্থাৎ এখান থেকে এখানে ধরে নিচ্ছ 18 দিন পর সে যাবে, মাঝখানে সে বকরি হয়ে গেল বা দগ্ধ হয়ে গেল, তখন কিন্তু তার এই 18 দিনটা কিন্তু 19-20 হয়ে যায়। তো এগুলো একজন জ্যোতিষী বলতে পারে। গ্রহদের যে ফলাফল হয়, তোমাকে নিজেকে জ্যোতিষবিদ্যা পুঙ্খানুপুঙ্খভাবে জানতে হবে। এটা কোনো সার্টিফাইড কোর্স নয় যে তুমি 6 মাস জ্যোতিষবিদ্যা শিখলে, যে আমি একসময় হাতিবাগানের পেছনে ঘরে যখন পড়াতাম আমি সবাইকেই ছাড়িয়ে দিলাম, কারণ সবাই অল্প সময় অনেক কিছু শিখতে চাইছে, যেটা পসিবল নয়। প্রথম কথা হলো, যারা টিচার হিসেবে পড়ান তাদের প্রত্যেকটা কথা তর্ক না করে, তুমি যদি জ্যোতিষী সত্যিই হতে চাও, তোমাকে সব গিলতে হবে এবং নিজেকে সময় দিয়ে, তাতে তোমার সুবিধে থাকুক অসুবিধে থাকুক, তুমি যদি মনে করো আমি জ্যোতিষী হব, তাহলে তোমাকে নিজের সময় নিজেকেই বার করে নিতে হবে। বের করে নিয়ে, যেমন আমিও অঙ্ক যখন প্র্যাকটিস করতাম, জ্যোতিষের অঙ্কগুলো, তো জ্যোতিষের যেমন আছে, মানে এই যে লগ্ন রাশি বার করতে গেলে সিরিয়াল টাইম লাগে, লোকাল মিন টাইম লাগে, এলএমটি, তারপর এরকম অনেকগুলো আছে, তারপর লগ অ্যান্টি লগ থাকে, যেটা হলো তোমার এফিমেরিজে পাওয়া যায়, ওখান থেকে কালেকশন করা। এই অঙ্কটাকে সরগড় করার জন্য মানে এমনও হয়েছে, সারা রাত ক্লাস থেকে এসে সেই ঘষেই যাচ্ছি করতে করতে চেয়ারেই ঘুমিয়ে পড়েছি। তারপর পাখির ডাকে চোখ খুললো, দেখলাম আমি বসে বসে ঘুমোচ্ছি, খাতা এইদিকে পড়ে রয়েছে ওইদিকে পড়ে রয়েছে। তো এই প্যাশনটা থাকতে হবে। যে কোনো পেশাতে নিজেকে এস্টাবলিশ করতে গেলে একটা প্যাশন লাগবে, যে না আমি এটা হবই, এবং সেই জন্য আমাকে যেভাবেই হোক খাওয়াটা দরকার বডির জন্য কিছু হলেও, নাহলে বডিটা চলবে না। কিন্তু ঘুমটা যেটুকু ঘুমোলে তোমার চলে যায় সেটুকুই। অনেকে বলে পালা করে যেন ঘুমোতে হবে, ঘুম হচ্ছে না, না মরে গেলে তো তখন সারাক্ষণই ঘুমের টাইম। তো এই জন্য আমি মনে করি যতটুকু সময় বেঁচে আছি না ঘুমিয়ে থাকাটা আমার কাছে বেশ আনন্দের। আর ঝিমিয়ে পড়লাম, ক্লান্ত হয়ে গেলাম, দ্যাট ইজ ডিফারেন্ট। কিন্তু ঘুমানোর জন্য যে হাঁকুপাকু করা, সেটা আমার কোনো কালেই ছিল না। তো এইভাবে প্যাশনেটলি এগিয়েছি বলে এই জায়গাগুলো আমি বুঝতে পারি এবং শেয়ার করছি কত সহজে তোমাদের কাছে এই ম্যাটারটাকে পৌঁছে দেওয়া যায়।
জানি না কতটুকু বোঝাতে পারলাম, চেষ্টা করলাম। সবাই ভালো থেকো। গড ব্লেস অ্যান্ড টেক কেয়ার।